আজকের ক্লাসের যে টাইটেল তোমরা দেখতে পাচ্ছ যে ভোগ্যপণ্য, গৃহ সামগ্রী, ঔষধ ইত্যাদি ক্ষেত্রে জৈব যৌগের যে গুরুত্ব, এই গুরুত্বটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভোগ্যপণ্যের ক্ষেত্রে জৈব যৌগের গুরুত্বটা কি? ভোগ্যপণ্যের ক্ষেত্রে জৈব যৌগের গুরুত্বটা হচ্ছে মানুষের খাদ্য উপাদান শর্করা, প্রোটিন, তেল বা চর্বি, এগুলো হলো সবগুলো কি আমরা জানি জৈব। এরা দেহে কি করে? শক্তি যোগান দেয় এবং দেহের কোষ গঠন করে। এছাড়া উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিনও জৈব যৌগ। খাদ্যদ্রব্য পাকানো, সংরক্ষণ ও স্বাদ বৃদ্ধি হিসেবেও জৈব যৌগ ব্যবহৃত হয়। এখন এই যে জৈব যৌগ শক্তির উৎস এবং ভান্ডার হিসেবেও ব্যবহৃত হয়। আমরা একটা রিয়াকশন দেখি, রিয়াকশন দ্বারা আমরা আরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাব। আচ্ছা, তো রিয়াকশনটি হচ্ছে সাধারণত, দেখো লক্ষ্য করে দেখো তোমরা, C6H10O5N প্লাস অক্সিজেন, এটা থেকে আমরা কি পাই? এটা থেকে আমরা কার্বন ডাই অক্সাইড পাই, পানি পাই, আর কি পাই? তো এই যে জৈব যৌগের যে শক্তির উৎস, হ্যাঁ, জৈব যৌগের যে শক্তির উৎস বা ভান্ডার হিসেবে যেটা বলা হচ্ছে, মূলত সেটি হচ্ছে আমাদের এই রিয়াকশন। এরপরে আরো কিছু রিয়াকশন আমরা দেখি, যেমন ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি, এখান থেকে আমরা কি পাবো? প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আরো কিছু আমরা দেখি, যেমন বন্ড NH বন্ড CH আর বন্ড CO NH CH আর বন্ড CO বন্ড। সাধারণত এটা এক ধরনের, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের, এটা একটা পলিমার। এরপরে এগুলো সবগুলো কিন্তু আমাদের ভোগ্যপণ্য, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোতে এই যে জৈব যৌগ রয়েছে, এই জৈব যৌগটা উপস্থিতি প্রমাণ। হ্যাঁ, এরপরে আমরা আসি, যেমন আমাদের রয়েছে COO সোডিয়াম বেনজোয়েট। হ্যাঁ, এটা হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, তোমরা সকলে জানো। এই সোডিয়াম বেনজোয়েট এটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এরপরে আমরা আসি অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড 6 থেকে 10% কি হয়? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণটাকে বলা হয় কি? ভিনেগার, তাই না? এই ভিনেগারটাও প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এরপরে আমরা আসি ফরমালিন, H বন্ড CHO, অর্থাৎ ফর্মালডিহাইড এর 40% যে জলীয় দ্রবণ, এই 40% জলীয় দ্রবণটা, আচ্ছা, কোন কোন বইতে তোমরা 40% পাবা, কোন কোন বইতে 30 থেকে 40% পাবা। তো এই যে পার্সেন্টেজটা, এই জলীয় দ্রবণটাকে আমরা কি বলি? ফরমালিন বলি। এই ফরমালিনটাও আমাদের প্রিজারভেটিভ। তো এই ফরমালিন প্রিজারভেটিভ অত্যন্ত বিষাক্ত, কিন্তু এই যে আমাদের যে অ্যাসিটিক অ্যাসিডটা রয়েছে এটা বিষাক্ত নয়। হ্যাঁ, সরি, এই যে আমাদের ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডটা, এটা কিন্তু বিষাক্ত নয়। এই প্রিজারভেটিভটা আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কিন্তু এই ফর্মালডিহাইডটা একেবারে আমাদের মানব শরীরের জন্য বিষাক্ত। এই ফর্মালডিহাইডটা কখনোই খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় না। তবে কিছু অসাধু ব্যবসায়ী এই ফরমালিনটাকে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করে থাকে, যেটা আমাদের মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখন আমরা আসি গৃহ সামগ্রীতে
জৈব যৌগের যে গুরুত্ব। এতক্ষণ আমরা ভোগ্য পণ্য বা খাদ্য পণ্যের ক্ষেত্রে আমরা জৈব যৌগের গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা গৃহ পণ্যের ক্ষেত্রে জৈব যৌগের গুরুত্ব নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমি ইতিপূর্বে যতগুলো ক্লাস নিয়েছি তোমাদের সবগুলো ক্লাস আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আমার ফেসবুক পেজ রয়েছে, বর্তমানে উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালার যে ফেসবুক পেজটা থেকে লাইভ করছি আমি, এই পেজটাতে সবগুলো ক্লাস পাওয়া যাবে। আমি একটা লিঙ্ক দিয়ে দিই, এই লিঙ্কে ক্লিক করলে যতগুলো আমার ইউটিউব চ্যানেল বা আমার ইনস্টাগ্রাম চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, সবগুলো চ্যানেলের লিঙ্ক রয়েছে, যে চ্যানেলগুলো থেকে আমার ইতিপূর্বে যতগুলো ক্লাস আমি নিয়েছি সবগুলো আপলোড করা রয়েছে। এই সবগুলো ক্লাস সেখানে গেলে আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখন আমরা গৃহ সামগ্রীর ক্ষেত্রে জৈব যৌগের যে গুরুত্ব সেটি নিয়ে আলোচনা করি। বাসস্থান তৈরিতে ব্যবহৃত বাঁশ এবং কাঠ, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট জৈব যৌগ। এছাড়া জৈব যৌগ থেকে প্রস্তুত প্লাস্টিক, হার্ডবোর্ড, ফর্মিকা সহ বাসস্থানের ও নিত্য প্রয়োজনীয় অনেক কিছু উৎপাদন করা হয়। বাসস্থান পরিষ্কারের জন্য বিভিন্ন পরিষ্কারক দ্রব্য, রাঙানোর জন্য রং, ভার্নিশ সবই জৈব যৌগ। আমরা এই জৈব যৌগগুলো একটু আলোচনা করি, যে এই গৃহ সামগ্রীতে কি কি ধরনের জৈব যৌগ রয়েছে এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমেই আমরা দেখি আমাদের অতি পরিচিত একটি পলিমার, যার নাম হচ্ছে পলিথিন। আমরা সবাই একে চিনি কম বেশি, CH2 বন্ড। এটি হচ্ছে আমাদের পলিথিন, প্লাস্টিক। এরপরে বন্ড CH2 বন্ড CH বন্ড, এটি হচ্ছে আমাদের পিভিসি। এটিকেও আমরা কম বেশি সকলে চিনি। পিভিসি এটাও একটি ধরনের প্লাস্টিক। তো মূলত আমাদের বিভিন্ন রকমের যে বাথরুম ফিটিংস গুলো রয়েছে, তারপরে পাইপ, এই ধরনের পাইপ টাইপ গুলোতে আমরা এই পিভিসিটা ব্যবহার করে থাকি। অর্থাৎ বিভিন্ন রকমের পিভিসি পাইপ গুলো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে এবং সেগুলো বহুদিন সুরক্ষিত থাকে, যার কারণে এই পিভিসি প্লাস্টিকটা ব্যবহার করা হয় থাকে। এরপরে আরেকটা প্লাস্টিক আমরা আলোচনা করি, যার নাম হচ্ছে ফর্মিকা বন্ড CH2 বন্ড NH বন্ড CO বন্ড NH। এটির নাম হচ্ছে ফর্মিকা, এটিও এক ধরনের প্লাস্টিক। এরপরে আমরা সাবান, এই সাবানকে আমরা চিনি না এমন কেউ নাই, 32 এই সাবান হচ্ছে আমাদের প্রতিদিনের পরিষ্কারক বলা যায়, যে সাবান আমরা গায়ে ব্যবহার করি এবং কাপড় কাচার জন্য ব্যবহার করে থাকি বা কাপড় পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকি। এরপরে আমরা আরো এক ধরনের প্লাস্টিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মেলামাইন। যার নাম হচ্ছে মেলামাইন। এন আচ্ছা, আচ্ছা, এটি হচ্ছে আমাদের মেলামাইন।
এক ধরনের প্লাস্টিক। এই মেলামাইনটাকেও আমরা সবাই চিনি, যে মেলামাইনটার বিভিন্ন প্লেট প্লেট বা গ্লাস বাটি এই ধরনের আমরা সাধারণত গৃহস্থালিতে ব্যবহার করে থাকি। এই সেই মেলামাইন, যে মেলামাইনের আরেকটি অপপ্রয়োগ কিছুদিন আগে বলতে বেশ কয়েক বছর আগে আমরা বাংলাদেশে দেখেছিলাম, পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে এসেছিল যে এই সেই মেলামাইন। এই মেলামাইনটাকে ছোট বাচ্চাদের যে গুঁড়ো দুধ রয়েছে, এই গুঁড়া দুধের মধ্যে মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা একটা বাজার দখল করার চেষ্টা করেছিল। অর্থাৎ এই মেলামাইন মিশিয়ে তারা ছোট বাচ্চাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে। ছোট বাচ্চাদের গুঁড়া দুধ যেটা পাওয়া যায় বা পাউডার দুধ পাওয়া যায়, সেই পাউডার দুধের মধ্যে তারা এই মেলামাইন যেটা যে উদ্দেশ্য ছিল বা কি কারণে তারা এই মেলামাইনটাকে অ্যাকচুয়ালি এটা তারাই ভালো। তো যাই হোক, এরপরে আমরা আসি নাইলন 6:6 সংশ্লেষণিক তন্তু, যেটাকে বলা হচ্ছে নাইলন 6:6। তারপরে কার্বন টেট্রাক্লোরাইড। এটা কার্বন টেট্রাক্লোরাইড, এটা একটা অগ্নি নির্বাপক হিসেবে ব্যবহার করা হয় এই কার্বন টেট্রাক্লোরাইডকে। আচ্ছা, আমরা নাইলন 6:6টা দেখবো এখন। যদিও বা এগুলো আমরা ইতিপূর্বে সবগুলো ক্লাসে কিন্তু আলোচনা করেছি এই বিষয়গুলো, কিন্তু এখন এগুলোর আসলে গুরুত্ব নিয়ে আলোচনা করা হচ্ছে, যে এই জৈব যৌগগুলো আমাদের দৈনন্দিন জীবনে